জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা যদি আপনি বিচ্ছিন্নভাবে শুধু জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক আকাঙ্ক্ষা বলেন তাইলে একরকম হবে। আর যদি জুলাই অভ্যুত্থানকে আপনি ১৬ বছর আগে থেকে বা অ্যাটলিস্ট ২০১৪ সালের নির্বাচনের আগে ১২-১৩ সাল থেকে টেনে আনেন তাহলে আকাঙ্ক্ষাটা অন্যরকম হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যদি জুলাই অভ্যুত্থানের শুরুটা আমরা দেখি কোটা বিরোধী আন্দোলনকে, তাহলে ওই অভ্যুত্থানের শুরুর আকাঙ্ক্ষা ছিল একদল তরুণের চাকরি পাবার আকাঙ্ক্ষা। তাদের মেধা দিয়ে তারা তার যোগ্যতা মতো একটা চাকরি পেতে চেয়েছিল, আর কিছু না। শুধু ওই দাবিটা যদি মেনে নিত তৎকালীন শাসক গোষ্ঠী, তাহলে হয়তো আন্দোলনটা এ পর্যায়ে আসতো কিনা সন্দেহ আছে আমার। আর যদি আপনি ওই ১৬ বছর আগে থেকে রাজনৈতিক শক্তির আকাঙ্ক্ষা হিসেবে দেখেন, তাহলে আকাঙ্ক্ষা ছিল মানুষের ভোটের অধিকারের পুনরুদ্ধার, বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে পাওয়া, মানুষের যে মানবাধিকার বলতে একটা জিনিস আছে সেই বস্তুটা তার হাতে কিছুটা ফিরিয়ে দেওয়া। তৎকালীন শাসক গোষ্ঠী যেমন মানুষকে মানুষ বলে গণ্য করত না, নিজেরাই রাজা মহারাজা হয়ে গিয়েছিল, আর বাকি সব প্রজা ক্যাটাগরিতে তারা ফেলে দিয়েছিল। সেইখান থেকে মানুষকে একটু মানুষের চোখে যাতে দেখা যায় এমন একটা রাষ্ট্র তৈরি করা, আর বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে এদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা, এবং এই সমস্ত কিছুর বাই প্রোডাক্ট হিসেবে বেকারত্ব, দারিদ্র, নানাবিধ সমস্যা তৈরি হওয়া, এবং বাংলাদেশের রাজনীতির একটা মনোপলি একটা স্টেটে পরিণত করা। সেইখান থেকে উঠে আসার যে সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী বা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যত রাজনৈতিক সংগঠন ছিল এবং তাদের নেতা কর্মী সমর্থক সহ যেসব দেশবাসীর সমর্থন ছিল, সেই আন্দোলনের আকাঙ্ক্ষা ছিল ওইটা। এই দুইটা আকাঙ্ক্ষা এসে এক বিন্দুতে মিলেছে ২৪শে জুলাইতে এসে, এবং সেটা প্রথমে ছাত্ররা কোটা সংস্কার নিয়ে বা চাকরির দাবিতে শুরু করলেও একটা পর্যায়ে গিয়ে সরকার তাদের উপর গুলি চালানো, বিশেষ করে ১৬ জুলাই যখন আবু সাইদ ওয়াসিম সহ ৬ জন যোদ্ধাকে, নিরস্ত্র যোদ্ধা, তাদেরকে উপর গুলি করে নির্মমভাবে হত্যা করলো। আবু সাইদ যে নিরস্ত্র একটা যুবক, সে দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে তার বুক পেতে দিয়ে একটা দাবি জানাচ্ছিল। সেই বুকের মধ্যে তার যে নতুন রাষ্ট্রের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটাকে হত্যা করবার জন্য অসংখ্য বুলেট এসে তার বুক ঝাঁঝরা করে দিল। ওই যে অসংখ্য বুলেট এসে যে স্বপ্নকে ঝাঁঝরা করতে গেল, সেই স্বপ্নটা আবু সাইদের বুক থেকে বেরিয়ে সমস্ত যুবক, ছাত্র, জনতা সবার বুকে সেটা লেগে গেল। আকাঙ্ক্ষাটা দাঁড়িয়ে গেল এই ফ্যাসিবাদের পতন চাই। পতনের পরে কি হবে সেটা পরে দেখা যাবে। সেই আন্দোলন ক্রমান্বয়ে নানা চড়াই উতরাই পেরিয়ে আন্দোলন বেগবান হলো, এবং প্রসঙ্গক্রমে বলে রাখি ওই সময় আমি জেলে ছিলাম। আবু সাইদেরই জানাজা পড়তে গিয়েছিলাম আমি বায়তুল মোকাররম মসজিদে, এবং সেখান থেকে আমাকে গ্রেফতার করা হয়, এবং পুরা এই জুলাই ৬ আগস্টের আগ পর্যন্ত আমার জেলেই কাটাতে হয়েছিল। তো পরবর্তীতে এসে পড়াশোনা করে এবং ওইখান থেকে রেডিও শুনে, পত্রিকা মারফত যতটুকু পাওয়া গেছে, মানুষের মারফত যা শুনেছি, বাংলাদেশ এক অগ্নিগর্ভ অবস্থায় পৌঁছে গিয়েছিল। সেই সময়ের আসলে ওই যুদ্ধের আকাঙ্ক্ষা একটাই ছিল, ফ্যাসিবাদের পতন। পতনের শেষের দিকে এসে যখন পতন প্রায় নিশ্চিত, এবং পতনের পরে অনেকগুলো আকাঙ্ক্ষা এর সঙ্গে যোগ হলো, এবং আমরা স্বপ্ন দেখতে শুরু করলাম যা আমরা এক নতুন বাংলাদেশ দেখব। এখন এই স্বপ্ন দেখার মধ্যে আবার অতিরিক্ত বাড়াবাড়িও কোথায় হয়ে গেছে, এখনও আছে। সেই জন্য মাঝে মাঝে মনে হয় অতিরিক্ত স্বপ্ন কিন্তু স্বপ্ন ভঙ্গের সিঁড়ি বা ক্ষেত্র তৈরি করে। আমরা এত এত বেশি স্বপ্ন দেখা শুরু করেছি যে এই দেশটা একটা ফেরেস্তার দেশ হয়ে যাবে, এবং যখনই কোনো একটা জায়গায় সেই অংশটা পূর্ণ হচ্ছে না মনে হয়, তখন আমার স্বপ্নভঙ্গের বেদনায় সবাই বলে উঠি গেল গেল। কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল সেটার অনেকখানি সফলতা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। ধরেন এই দেশে তো
এই যে একটা সরকার ফ্যাসিবাদী হয়ে ওঠার যত রকম উপাদান ছিল, এখন সব উপাদানই বহাল ইতিমধ্যেই নেই। ৭০ অনুচ্ছেদ নিয়ে অনেকের আপত্তি ছিল, কিন্তু দুইটা বিষয় আস্থা ভোট এবং অর্থবিল ছাড়া বাকিগুলো বাদ দিয়ে ৭০ অনুচ্ছেদকে তো বাকিগুলো সব তুলে দেয়া হলো। যে এমপিরা দলের কাছে জিম্মি থাকতো যে দলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তই দেওয়া যাবে না, তারা সেখান থেকে বেরিয়ে আসলো। এখন আগে ক্ষুব্ধ হলে, রাগ হলে, অন্যায্য মনে হলো দলের বিরুদ্ধে ভোট দিতে পারতো না। এখন তাদের স্বাধীনতা তৈরি হয়েছে। যদি বিবেকটা বন্ধক না রাখে সবাই, তাহলে কিন্তু অন্তত প্রতিবাদ করবার বা বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। রাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে সালাম করলেই রাষ্ট্রপতি হয়ে যেতে পারত। সেই ব্যবস্থাটাকে অন্তত এটুকু পর্যায়ে আমি বিশ্বাস করি আনা যাবে যে নির্বাচিত এমপিরা ৭০ অনুচ্ছেদের ভয়কে উপেক্ষা করে গোপন ব্যালটে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবেন। কিছু হলেও তো উন্নতি হয়েছে। বিভিন্ন সংসদীয় কমিটিগুলোতে আসন প্রাপ্তির সংখ্যার ভিত্তিতে বিভিন্ন দল থেকেও সদস্য করা বা সংসদীয় যে কমিটি তার প্রধান করার সেই রকম আলোচনার সামনে আসছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আগের মতো যা খুশিতেই করতে না পারে পরিবর্তনের কথা উঠছে। সবচেয়ে বড় যে জিনিসটা অর্জন, সেটি হচ্ছে ১৬ বছর ধরে আমাদের এই প্রিন্স ভাইরা মানে সিপিবি, বিএনপি, জামায়াত ইসলাম সহ অন্যান্য সকল রাজনৈতিক দল দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হয় না, বিনা ভোটের নির্বাচন হয়, রাতের ভোটের নির্বাচন হয়, কিংবা আমিডামি নির্বাচন হয়, এটাকে মানুষকে দেখিয়ে দিয়ে বলেছেন যে আমাদের একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন লাগবে। এখন এরা কেউ বলতে পারবে না ক্ষমতা এলেও যে না এটা আমাদের লাগবে না, এটা চাই না। এই আকাঙ্ক্ষাটা এস্টাবলিশড হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ফলে মানুষের হাতে যদি আপনি ভোটের অধিকারটা ফিরিয়ে দিতে পারেন এবং এই যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার যতটুকুই আপনার লিখিত আকারে বাস্তবায়ন হোক, মৌখিকভাবে কিন্তু মানুষের মধ্যে এটা ছড়ানো হয়েছে আকাঙ্ক্ষাগুলো, স্বপ্নগুলো। কোনো দল ক্ষমতায় গিয়ে যদি সেই আকাঙ্ক্ষার ধারে কাছে না থাকে, তাহলে যখনই নির্বাচনটা হবে তিনি ভোটের মাধ্যমে জবাবটা দিতে পারবেন। এবং বাংলাদেশের ইতিহাস হচ্ছে মানুষ যখন ভোট দেওয়ার সুযোগ পায়, এক টার্মের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারে না, ভবিষ্যতে ভালো না করলে পারবে না। ফলে আওয়ামী লীগ দানব ফ্যাসিবাদ হতে পেরেছিল ভোটের অধিকার কেড়ে নিয়ে ৩ টার্ম থাকতে পেরেছিল বলেই। ফলে বাংলাদেশে একতরফা দীর্ঘমেয়াদী স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বা এই লুটপাটতন্ত্র কায়েম হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে রুখে দেবার জন্য একটা বড় অর্জন ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দেওয়া। এবং যা বললাম আরো অনেক কথা আছে, নিশ্চয়ই কথা বলবেন, সেই ক্ষেত্রটা তৈরি হয়েছে এবং আপনি ক্ষেত্রটা তৈরি হয়েছে।